and your destination is on your left. কোথাও কোনো জনমানব নাই, দারুণ। খেতে গিয়ে নকালিকায় একটা আঙুলের টুকরো পান। শুভেন্দু তো আমাকে মাঝে মাঝে বলে তুই একটা বিড়াল। শুভেন্দু আমি কিন্তু একটা ঠাসি একটা চড় মারতে হয়, বাঁদর ছেলে কোথাকার। নড়ছে, আমি কি করব? এরকম করিস না, দেখ উঠিস না সব জায়গাতে। আমাদের গোপ্রোর যে মনোপডটা আছে না, ওটা ওই একটা মানে লুলুরি মানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ অফ অড কাপল। আমি শুভেন্দু আর আমার সঙ্গে রয়েছে ইন্দ্রাণী। আর আমরা এখন চলেছি মাউনিং লং থেকে চেরাপুঞ্জি। মাউলিং লং থেকে চেরাপুঞ্জির দূরত্ব হচ্ছে ৮০ কিলোমিটার। এটা অতিক্রম করতে সময় লাগবে আপনার ৩ ঘন্টা, কিন্তু যেহেতু রাস্তা খারাপ তাই আর একটু বেশি সময় হাতে ধরে নিয়েই এগোতে হবে। চেরাপুঞ্জি প্রবেশ করার রাস্তায় পড়বে ডিমপেপ ভ্যালি, আর এই ডিমপেপ ভ্যালি থেকেও কিন্তু দুর্দান্ত সমস্ত সিন আপনি দেখতে পাবেন। দোসা আছে ফাইনালি। এই সকাল থেকে রুটি রুটি করছে শুভেন্দুর মন, ফাইনালি অর্ডার করেছে একটা স্পেশাল থালি। আচ্ছা এর মধ্যে দুনিয়ার জিনিস আছে, কি কি আছে একটু বলে দাও। রুটি, তাওয়া রুটি, এটা হচ্ছে পনির, দিস ইজ রাজমা, আলুর দম। থ্যাংক ইউ। বাবা কত রকম চাটনি দিয়েছে রে। আচ্ছা এটা কমপ্লিট হলো না। আচ্ছা এটা আলুর দম, আর এটা কি রাজমা? এটা রাজমা, এটা হচ্ছে ব্রিঞ্জল মশলা মানে বেগুন। বেগুন বেগুন। এটা ডাল, এটা আরেক রকম ডাল ওদের লোকাল, স্যালাড, পাঁপড় আর একটা গোলাপ জামুন। এটা গ্রিন চাটনি, ওটা ওই ধনেপাতা। আর এইটা যখনই দিয়ে গেল না এই ডোসাটা, মানে মাখনের গন্ধ বুড়বুড় বুড়বুড় করে বেরোচ্ছে। এই হচ্ছে আমার বাটার মশলা ধোসা, সঙ্গে সাম্বার, আর এইখানে একটা গ্রিন টাইপের ওই সাদা চাটনি যেটা আমরা খাই, একটা গ্রিন রয়েছে, একটা রেড রয়েছে, একটা বিটরুট। ওয়েলকাম টু গার্ডেন্স অফ কেভ। আর এখানে এন্ট্রি চার্জ হচ্ছে পার হেড ১০০ টাকা করে, আর গাড়ি নিয়ে এলে তার পার্কিং চার্জ ২০ টাকা। এই আবার কই যায়? ওইখানে একটা ন্যাচারাল ঝর্ণা মতো ছিল যেরকমটা দেখলেন, তো আপনারা চাইলে ওখানে অবশ্যই ছবি তুলতে পারেন, কিন্তু এত ভিড় ভাইরে ভাই। আমরা যে সমস্ত স্পটে ছবি পেয়েছি তার কাছে এইগুলো কিন্তু কিছু বলা কিছুই না। এই হচ্ছে জঙ্গল, अब होगा जंगल में मंगल, তাই তো? চলো।
মাতৃগর্ভে শিশু কেমন থাকে এখন তো বিজ্ঞানের কল্যাণে সেটার ছবি ইউএসজি হিসেবে আপনারা দেখতে পাই, কিন্তু পাথরের গায়ে ন্যাচারালি এমন একটা মানে কি বলবো কাটিং তৈরি হয়েছে, ওটা খোদাই তৈরি হচ্ছে, একটা শিশু যেন মায়ের গর্ভে থাকে ঠিক সেই রকম একটা আদর। এইখানে আবার আর একটা খুব সুন্দর ফল। শুভেন্দু, ও শুভেন্দু, এই গোটা কেভ জুড়ে প্রচুর ফল রয়েছে। আমার মনে হয় জলরাশিটা বোধহয় একটাই, জানো তো? জলরাশি একটাই, স্টেপ স্টেপ হয়ে পড়ছে। হ্যাঁ, এই যে পাশের সাঁকোটা দিয়ে আমরা চলেছি, এই যে সাঁকোটা দিয়ে, এর দুদিকে কিন্তু অগভীর খাদ, খুব একটা ডেপথ নেই, তবে অল ওভার এক্সপিরিয়েন্সটা কিন্তু দারুণ লাগছে না জঙ্গলের মধ্যে। আমি আস্তে আস্তে হাঁটছিলাম, নড়ছে, আমি কি করব? এরকম করিস না, দেখ আমি পরে যাচ্ছি। ঠান্ডা না? ভীষণ ঠান্ডা, জলটা ভীষণ টেস্টি নাকি? ভীষণ ভীষণ, মানে জলের যে আমরা বলি না যে একটা ধরুন আয়রন বা আর্সেনিক যে জল রয়েছে সেইটা যেমন স্বাদ বোঝা যায়, এটা বোঝা যাচ্ছে যেটার ভিতর কিছু নেই, ভীষণ পিওর। খুব ন্যাচারাল ওয়েতে একটা গুহার ভেতর দিয়ে এই জলটা আসছে, এখান থেকে পড়ছে এরকম একটা জলাধার ছোট মতো করা রয়েছে সেখানে। এখানকার যারা লোকাল রয়েছেন তাদের বক্তব্য যে এই জলটা খেলে শরীরের সমস্ত রোগ ব্যাধি নাকি সেরে যায়, তো এটা তো বিলিভ। তো এখান থেকে অনেকেই জল পান করছে, আমি জাস্ট একটু ছুঁয়ে দেখতে চাই। প্রচণ্ড ঠান্ডা জল, একদম বরফ ঠান্ডা যাকে বলে। এর পরের স্পটটাও ভীষণ কিউট, ভেতরে একটা হার্ট শেপ করা রয়েছে ন্যাচারালি, দেখা যাচ্ছে শুভেন্দু? থেকে বড় কথা, জলটা ভিতর থেকে আসছে, ভিতর থেকে ফ্লো করছে জলটা। ও ভাই, বুঝতে পারছো? এখান থেকে বেরিয়ে আসছে জলটা, তাই তো? মানে নিচ থেকে কোথাও, নিচ থেকে হোক বা ওর ফ্লোটা কিরকম, তো হ্যাঁ আন্ডারগ্রাউন্ড দিয়ে কোথাও থেকে আসছে, হ্যাঁ, বাট নিচ থেকে হ্যাঁ প্রাকৃতিকভাবে হয়েছে। আহা, প্রকৃতি আপন মনে সৃষ্টি করেছে, তাও আবার একটা হার্ট শেপ। এবার আমরা এসেছি আর এক গুহা দর্শনে, এটার নাম আরওয়া কেভ। ভরপেট খাওয়া দাওয়া করে গুহা পরিদর্শনে বেরিয়েছি আমরা দুজনে, কঠিন পরিস্থিতি। মানে এই আরওয়া কেভে ঢুকতে গেলে পার পার্সন লাগবে হচ্ছে 50 টাকা করে, আর ছোটদের জন্য 10 টাকা করে। আর এখানে ক্যামেরার জন্য আলাদা কোনো চার্জ করছে না আগের মতো, বাট ওই ফিল্ম টিম শুটিং করতে গেলে পয়সা করে দিতে হবে, বাইরে লেখা ছিল কত খেয়াল নেই। এই গুহার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ এখানে আপনি স্ট্যালেকটাইট দেখতে পারবেন। স্ট্যালেকটাইট মানে উপর থেকে যে পাথরগুলো নেমে আসে, জীবাশ্মের কিছু চিত্রও আপনি দেখতে পারবেন যেগুলো গুহার গায়ে ফুটে উঠেছে। সিঁড়ি আছে নাকি? সিঁড়ি আছে। সিঁড়িগুলো
গুহার ভেতরটা নির্ঝুম হতে পারতো, কিন্তু যেহেতু প্রচুর মানুষের আনাগোনা। এ আবার কোথায়? এ ভাই উঠিস না সব জায়গাতে। কি আছে ওখানে? দু সাইড দিয়ে না অনবরত জল আসছে, অনবরত জলের শব্দ হয়তো আপনারা পাচ্ছেন। এই যে জলের প্রবাহ দেখা যাচ্ছে কি? জল এখান থেকে বয়ে যাচ্ছে। হ্যাঁ, রাস্তা করে দেওয়া আছে এবং আলো আছে, শুধু একটু নিজের হাইটটা বুঝে নিতে হবে যাতে মাথায় না লাগে। এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল, এবং মেঘালয় বলতেই যে ফলটার নাম আমরা সবাই জানি বা আপনারা জানেন, সেটা হচ্ছে সেভেন সিস্টার ফলস। এখন বিষয় হচ্ছে এটা জানুয়ারি মাস, আর জানুয়ারি মাসে বা শীতকালে মেঘালয়তে কিন্তু কোনো ফলই প্রপারলি দেখা যায় না। তার মধ্যে আবার যেহেতু শীতকাল, প্রচণ্ড পুরো কুয়াশা বলবো না, মেঘেই আর কি চারদিকটা পুরো ঢাকা পড়ে গিয়েছে। সত্যি বলতে এর বিউটিটা কিন্তু একমাত্র জাস্টিফাই করবে মনসুন। বর্ষাকাল ছাড়া এখানে সেভেন সিস্টার ফলস খুব একটা ভালো দেখা যাবে না। আমি চাক্ষুষ এখানে দুটো আর কি স্ট্রিম দেখতে পাচ্ছি, দুটো জলরাশি দেখতে পাচ্ছি, বাট আমি এক্সট্রিমলি সরি আপনাদের দেখাতে পারছি না। কিন্তু সত্যি বলতে কি, যখন যেটা আর কি সিজন, সেই সময় কিন্তু সেই সব জায়গায় প্রচণ্ড ভিড় হয়। এবার আপনারা বলতে পারেন যে হ্যাঁ, ওইটা দেখবার জন্যই তো পর্যটকরা যায়, কিন্তু আমি বলবো মেঘালয়কে যদি বেশ একটু শুকনো শুকনো আমেজ নিয়ে ঠান্ডা হাওয়া এবং মেঘকে গায়ে মেখে এনজয় করতে হয়, তাহলে কিন্তু উইন্টার ইজ আ আইডিয়াল টাইম। এবার আমাদের যেহেতু বিশেষত আমার পার্সোনালি আমি বলতে পারি, বর্ষার বৃষ্টি গায়ে পড়লে আমার খুব অসুবিধা হয়। শুভেন্দু তো আমাকে মাঝে মাঝে বলে তুই একটা বিড়াল, কারণ একটুখানি জলের ছিটা পড়লেই মানে আমি বৃষ্টি একদম এনজয় করি না। আর সব থেকে বড় কথা, চেরাপুঞ্জিতে এসেছি আমরা কিন্তু এখনো বৃষ্টি পাইনি। এখন তার জন্য আমরা লাকি না এটা আমরা আনলাকি আমি ঠিক জানি না। তবে এক্ষেত্রে আপনাদের যেটা বলা সেটা হচ্ছে নেট দুনিয়ার দৌলতে বা চাক্ষুষ আপনারা তো এই ধরনের ভাইরাল, সো কল্ড ভাইরাল জায়গা, ছবি, ভিডিও অনেক দেখেছেন, আগেও দেখবেন। তবে আমরা আমাদের ভিডিওতে যা দেখালাম সত্যি করে জানাবেন কেমন লেগেছে, কারণ আমরা নিজেরা যতটা এনজয় করেছি চেষ্টা থাকে যে সেই এনজয়মেন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে। শিলংয়ে যেহেতু পুলিশ বাজারে থাকিনি, তাই ইন্দ্রাণীর খুব রাগ হয়েছিল যে মার্কেট থেকে অনেক দূরে ছিলাম, তাই চেরাপুঞ্জিতে তাকে মার্কেটের কাছে একটা হোটেল খুঁজে দিয়েছি। আর এই যে হাতে যে পুটুলিটা, সেটা কিন্তু সব হচ্ছে আসাম থেকে কেনা জিনিসপত্র, এগুলো সব আপনাদের দেখাবে। চেরাপুঞ্জিতে আমরা এসে উঠেছি হোটেল ক্রিসেন্টে, যেখানে এই সিঁড়িটাকে আলোকিত করেছে একটা খুব সুন্দর স্যান্ডেলিয়ার, দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগছে। আচ্ছা, এবার আমরা আমাদের রুম টুরটা একটু ঝটপট করে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল রুম নাম্বার 410। চলে এসো। রুমের মধ্যে ঢুকতেই ফার্স্টেই রয়েছে একটা বেড, যেটা খুবই সফট, খুবই সুন্দর, আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে তোমাদের দিয়ে। আর রুমের মধ্যে ঢুকেই ফার্স্ট আমি যেটা করেছি সেটা হচ্ছে এই রুম হিটারটা চালিয়েছি। বেশ ঠান্ডা, হিটার ছাড়া রাত্রিবেলা শোয়া যাবে না। আচ্ছা, এখানে একটা বড় উইন্ডো রয়েছে, দুটো এরকম বসার চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, এখানে প্রচুর চায়ের সামগ্রী দেওয়া রয়েছে। আমাদের সকালবেলা হবে সর্টেড, আর টুকটাক হ্যাঁ ইলেকট্রিক কেটলও রয়েছে, গ্লাস, জলের বোতল, যা যা দরকার। আর ও এখানে ফোনটা
টেবিল রয়েছে। আর যেটা মানে এতগুলো এর আগে যে হোটেলগুলোতে দেখিয়েছিলাম, মাউলিং লং, তারপরে আর কোথায় ছিলাম জানো, শিলং, হ্যাঁ, সব জায়গাতেই এই ড্রেসিং টেবিলের বড্ড অভাব ছিল, সেটা এখানে ফাইনালি রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দিয়েছো। আর এখানে সব ওয়ার্ড্রোব রয়েছে জিনিসপত্র রাখার জন্য। ওয়াশরুমটা বেশ বড় আর পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার। এখানে টয়লেট সিটটা রয়েছে, এখানে বেসিন, আর এখানে খোলা, হ্যাঁ খুব সুন্দর। এটা এখানে রয়েছে আয়না, গিজারও রয়েছে। এই হলো গোটা বন্দোবস্ত। আর পার নাইট এই রুমটার ভাড়া পড়েছে হচ্ছে 2000 টাকা প্লাস জিএসটি। কিন্তু বিষয় হচ্ছে এখানেও আমাদের এই এক রাতের ঠিকানা। তো ভিডিওটা এখানে শেষ করছি না, ভিডিওটা আবার শুরু হবে কাল সকাল থেকে। কালকে যেখানে শেষ করেছিলাম আজকের ভিডিওটা সেখান থেকেই শুরু করছি। আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। আমরা ছিলাম হোটেল ক্রিসেন্টে। তো আগের পার্টে যেটা বলা হয়নি সেটা হচ্ছে হোটেলে না কোনো লিফট নেই, মানে আমরা 4th ফ্লোরে রয়েছি। এই যে এটা কিন্তু পুরোটাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে, তো সেই বুঝে। এছাড়াও এখানে হাজার একটা হোটেল আছে। অফ সিজনে এলে আপনারা কিন্তু ইজিলি এসে বুকিং করতে পারেন। সিজনে যেটা হয়, যেটা আমাদের ড্রাইভার দাদা বলছিলেন, যে এখানে অনলাইনে না সব বুকড দেখায়, কিন্তু এখানে এসে এরা অসম্ভব চার্জ করে, বাট হোটেল অ্যাভেলেবেল থাকে। তো সিজন মানে আমি ওই মনসুনের কথা বলছি। তো এই ছিল ব্যাপার। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বাকি যে লোকাল সাইট সিনগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো করব। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চেরাপুঞ্জির একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে নকালিকাই ফল। এই ফলটা এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, সেটা হচ্ছে নকালিকাই নামে একজন ভদ্রমহিলা ছিলেন, স্বামীহারা। তার একটা সন্তান ছিল। এবার সন্তান প্রতিপালনের জন্যই তিনি আবার একটা বিয়ে করেন। তো তার দ্বিতীয় স্বামী তার সন্তানকে একেবারেই পছন্দ করতেন না। তো একদিন নকালিকাই গেছিলেন, কোনো একটা কাজে বেরিয়েছিলেন, তার সন্তান এবং স্বামী বাড়িতে ছিল। তার অ্যাবসেন্সে তার স্বামী তার সন্তানকে কেটে টুকরো টুকরো করে মানে খাবারে মানে রান্না করে দেয়। তো সেটা নকালিকায় যখন ফেরেন তখন তাকে খেতে দেয়। তারপর যখন খেতে গিয়ে নকালিকায় একটা আঙুলের টুকরো পান। তো সেটা দেখার পরে উনি বুঝতে পারেন যে মানে দেয়ার মাস্ট বি সামথিং রং। তারপর তিনি তার সন্তানকেও খুঁজে পান না। তো তিনি বুঝতে পারেন যে তার অ্যাবসেন্সেই তার স্বামী এত বড় একটা জঘন্য কাজ করেছে। তো এটা একটা খুবই প্যাথেটিক স্টোরি। তো তারপর থেকেই তারপরে উনি যেটা করেছিলেন যে এই পাহাড়ে এসে এখানে আত্মহত্যা করেছিলেন। এখানে এটা একটা লোকাল কি বলে এটাকে, কাহাওয়াত বলা যেতে পারে। এটা মানুষ এখানকার বিশ্বাস করে। তো সেখান থেকেই এই ফলটার নাম দেওয়া হয় নকালিকাই ফল। সেই সঙ্গে আরেকটা যেটা বলার সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা ফল যেখানে যেখানে আপনি ভিজিট করুন না কেন এন্ট্রি ফি রয়েছে। নকালিকাই ফল দেখতে গেলে পার হেড হচ্ছে 50 টাকা করে টিকিট। লোকাল যে আমরা 7 সিস্টার ফলে গেছিলাম ওখানে তো ভিজিটার্সদের টিকিট নেই, বাট ওই পার্কিং চার্জ হিসাবে 30 টাকা নিয়েছিল। আমরা এখন রয়েছি চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনে। এখন গেটটা যদিও বন্ধ, বাইরে থেকেই দেখে নিলাম। আমাদের কলকাতা বলুন, নরেন্দ্রপুর বলুন, বা যে কোনো জায়গায় রামকৃষ্ণ মিশনের আবহটা কিন্তু অসাধারণ, ভীষণ শান্ত নিরিবিলি, ঠিক যেরকম এখানে একটা খুব সুন্দর শোরুম করা রয়েছে। এখানে সমস্ত এখানকার লোকাল মানুষদের হ্যান্ডক্রাফটেড অনেক রকমের জিনিস রয়েছে। আর আমাদের লাগেজ এই মুহূর্তে পুরো ফুল, জাস্ট কোনো চান্স নেই নেবার। বাট শুভেন্দু কি নিলে একটা জিনিস একটু দেখাও। হচ্ছে এখানে যে রামকৃষ্ণ মিশনটা, হ্যাঁ হ্যাঁ, সেটা কিভাবে চেরাপুঞ্জিতে এলো। আচ্ছা, মানে স্টোরি অফ চেরাপুঞ্জি, এটা একটা খুবই পাতলা বই। আমি একটু ডিটেল কিছু খুঁজছিল বাট ওটা পাওয়া গেল না। তো যাই হোক, এটা নেওয়া হলো।
এখন এসেছি ইকো পার্কে। ইকো পার্ক হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে এই 7 সিস্টার ফলস, যেটা আগের ভিডিও শেষের দিকে সন্ধ্যা হয়ে গেছিল আপনাদের দেখাতে দেখাতে, সেই 7 সিস্টার ফলসের যে আপার স্ট্রিমটা এখান থেকে প্রবাহিত হয়। তো এখানে ঢোকারও এন্ট্রি ফি হচ্ছে পার হেড 20 টাকা করে, আর 4 চাকার গাড়ি পার্কিং বাবদ 30 টাকা। মানে সব জায়গাতে আমি আগে বলছিলাম না যে প্রকৃতি মানুষকে কিছু গিফট দিয়েছে যাতে মানুষ সেটা থেকে করে কিছু খেতে পারে। শুনেন তো, আমি একটু দোলনা কিন্তু চড়বো, হ্যাঁ যদি আমাকে অ্যালাউ করে তো। চল ওই কোনা না দেখে এইটা দিয়ে যাই নাকি? চল। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিলে এমন করকরে রোদ কিন্তু গায়ে মাখতে দিব্যি লাগে, কি তাই তো শুভেন্দু? এক্স্যাক্টলি। এখানে যে জলটা ধরে রেখেছে এটা কিন্তু ওই যে ফলসটার যে জলটা সেটাই, এই যে এদিক থেকে আসছে অনবরত। মানে বর্ষাকালে এটা পুরো ফুলে ফেপে ওঠে। এই ঝর্ণাটা এখন অনেকটা কলের জলের মতো মনে হলেও বর্ষাকালে মানে প্রপার সিজনে এখানে কিন্তু পাহাড়ি ঝর্ণার রীতিমতো গর্জন শোনা যায়। আর এই সেই আপার স্ট্রিমটা এই যে ওইখান থেকে মানে কোন এক অজানা ঠিকানা থেকে জলের স্রোত আসছে এবং এই ফলটা এখানে ক্রিয়েট হচ্ছে। যেটা বললাম যে এখন জানুয়ারির প্রথম সপ্তাহ, সেই সময় ছবিটা খানিকটা এইরকম। ঝর্ণার একটা মানে শান্তশিষ্ট রূপ বলতে যেরকম বোঝায় সেরকম দেখতে পাচ্ছেন। খুব একটা ক্ষীণ হালকা ঝর্ণার যে জলের শব্দ সেটা আমরা পাচ্ছি। এই হচ্ছে গোটা জায়গাটা যেখানে এখন মজাসে দাঁড়িয়ে আছি। ইকো পার্ক ঘুরে এসে আমরা যেখানে থামলাম সেটা হচ্ছে ওয়াকাবা ফলস। এটা দেখতে যাওয়ার জন্য আপনাকে 7 মিনিট একটুখানি ট্রেক করে যেতে হবে। পার হেড টিকিট হচ্ছে 30 টাকা করে। আর সামনের ভিউটা ঠিক এই রকম সুন্দর, কোথাও কোনো জনমানব নাই, দারুণ। এটা গভীর খাদ না শুনলো? ওপারে যাবো? কোন পারে যাবি? টপকে। ঠিক আছে, আমি লাইভ করছি, লাইভ স্ট্রিমটা আমি কাকিমাকে পাঠাচ্ছি, তুই যা হেঁটে হেঁটে চলে। শুভেন্দু আমি কিন্তু একটা ঠাসি একটা চড় মারতে হবে, বাঁদর ছেলে কোথাকার। কোথায়? সে যে নড়ছে সে তাকে নিজের মতো থাকতে দে না, তুই চল নিজের মতো। খুব সাবধান, তাহলে ক্যামেরা বন্ধ কর। আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভাবতে হবে না। Yo man. And your destination is on your left. এটা এখন আমাদের পার্সোনাল জোন, পার্সোনাল ওয়াটারফল। জলের ছিটা পাচ্ছি গায়ের মধ্যে। হ্যাঁ ধর
এই জায়গার ভিউটা একবার দেখিয়ে দিই আপনাদের। মানে এটাকে আমি কি বলবো, এইটাকে আমি কি বলবো, বলবো সুন্দর লাগছে, ওয়াও লাগছে, দারুণ লাগছে, দুর্ধর্ষ লাগছে, বিভৎস লাগছে, কি বলবো মানে জাস্ট ভাষায়। এখানে ছেলে কি করে, কি করবি তুই? জলটা পায় না থাকলে হয়। এই জায়গাটা বিভৎসই, দেখুন এই যে ঝর্ণাটা এখান থেকে নিচে নামছে। আর এই জিনিসটাই যেটা আমি এতক্ষণ ধরে ভাবছিলাম যে মানুষ সবাই আসে ফিল করে, এখানে হাওয়ার গতিবেগটা এমন একটা দিকে না, হ্যাঁ যাচ্ছি, হাওয়ার গতিবেগ এমন একটা দিকে এখানে পুরো ভিজে যাচ্ছে বাবা গো। আপনারা যারা এই শীতে প্ল্যান করছেন মেঘালয় আসার, তারা কিন্তু এই ওয়াকাবা ফলস একদম মিস করবেন না, এটা মাস্ট রেকমেন্ডেড। কারণ এই যে জল, যেমন স্বচ্ছ জল, মানে সেই জল আপনি মুখেও দিতে পারবেন, আর তেমনই ঠান্ডাটা উপভোগ করবেন। আর ওই যে দূরে ইন্দ্রাণী দাঁড়িয়ে আছে, ওখানে দাঁড়িয়ে যে দৃশ্য আপনি দেখবেন, আপনার পুরো মন প্রাণ ভরে যাবে। আবার একটু নামা যাক এই জলে। পায়ে কিছু নেই। এই ওয়াকাবা ফলস অতটা ভাইরাল নয় সেভেন সিস্টার্স বা নাইকালিকায়ের মতো, কিন্তু এর অদ্ভুত একটা রূপ আপনার কিন্তু মন ছুঁয়ে যাবে। তাই যারা আসছেন তারা কিন্তু নিজেদের বাকেট লিস্টে এই ফলসটা রাখবেন। আর শুভেন্দুর আরো এটা কেন পছন্দ হয়েছে বলে দিচ্ছি, এখানে একটা লোক নেই, কি ঠিক কি না, এই কারণেও এটা তো একটা রিজন অবশ্যই। শুভেন্দু মানে একটা লোক, আমি এটা আমার বাবাও করে, ধরুন বাসে, তো বাসে উঠে যদি একটা লোক ধরুন হাত ধরে মানে দাঁড়িয়ে রয়েছে রড ধরে, তো আমার মা বলবে কি বাসটা খুব ভিড়, অন্য বাসে যাবো। শুভেন্দু ঠিক যেখানে ক্রাউড, যেখানে যত বেশি ভাইরাল, সেই সবের বিপরীতে গিয়ে এইটা শুভেন্দু বললো যে চলো ইন্দ্রাণী, কেউ যাচ্ছে না, যাই। ওয়াকাবা ফলস আসবেন, অড কাপলের রেকমেন্ডেশন। কি করছে, করিস না সব, ফাঁকে টাকে পা দিস না। মজাটা করবো। ও আচ্ছা। যাওয়ার দিন আমরা এই ভ্যালিটাতে থেমেছিলাম। এখানে না জিপ লাইনিং হয়, ওই যে দূরে পাহাড়ের গায়ে দু রকমের আছে, একটা যেটা ইজিয়ার সেটা 500 টাকা, আর যেটা ওই দূরে দেখা যাচ্ছে ওই যে দুটো রোপ দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে 1000 টাকা। এবার ব্যাপার হচ্ছে শুভেন্দুর খুবই করবার ইচ্ছা, কিন্তু আমাকে ঠিক যেন ব্যাপারটা টানছে না, ওই জন্য আমি শুভেন্দুকে বললাম যে ঠিক আছে তুই কর। এবার ও বলছে যে না তুই যাবি না, তো আমিও এবার করবো না। তবে এখানে আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে জিপ লাইনিংয়ের ক্ষেত্রে যদি একটু মানে গোপ্রোটা ওরা অ্যারেঞ্জ করতো। এবার শুভেন্দু বলছে যে না যদি করিও, মানে নিজের গোপ্রো নিয়ে ঠিক ভরসা পাচ্ছি না, কারণ আমাদের গোপ্রোর যে মনোপটটা আছে না, ওটা ওই একটা মানে লুলুরি মানে হাতে লাগে একটা ফিতে থাকে, সেই ফিতেটা আমরা বেঁধে নিই। এই বড় মনোপটটা তো ওই ফিতেটা নেই, এবার বাই চান্স ধরে হাত থেকে ছুটে গেল, মানে খুবই প্যাথেটিক অবস্থা হবে, তো সেই জন্য আমরা আর সেটা করছি না। আর চেরাপুঞ্জিতে এসে আমাদের দুটো স্পট মিস গেছে, একটা তো আমরা নিজেরা কনসিয়াসলি মিস করেছি, আর একটা হলো আমাদের এই আসামের বন্ধের জন্য আমাদের একটা দিন যেহেতু লস হলো, তাই টাইম আমরা ম্যানেজ করতে পারলাম না। যেটা আমরা কনসিয়াসলি মিস করেছি সেটা হচ্ছে মসমাই কেভ, না মসমাই কেভ। এবার একটা কেভ যেহেতু দেখেছি, তাই কেভ বিষয়টার প্রতি আমার খুব একটা ফ্যাসিনেশন নেই, ওই জন্য শুভেন্দুকে বললাম যে ওটাকে ছেড়ে দে। আর একটা যেটা মিস গেল সেটা হচ্ছে চেরাপুঞ্জির বিখ্যাত
ডাবল ডেকার লিভিং রুট ব্রিজ। ওইটাতে কিন্তু আপনারা যেটা মাউনিংলংয়ে দেখালাম ওটা তো সিঙ্গেল ডেকার একটা, আর চেরাপুঞ্জিতে এরকম ওপর নিচ দুটো আর কি ব্রিজ রয়েছে লিভিং রুট। সেটা যেদিন করবেন সেটা একটা গোটা দিনের ব্যাপার, অতএব একটা এক্সট্রা দিন নিয়ে আসবেন, ওটা দরকার। এবার আমাদের চেরাপুঞ্জিতে প্ল্যানই ছিল 2 night 3 days। এবার যেহেতু পল্টন বাজারে আমাদের একটা দিন এক্সট্রা গেল, আর সেই ধর্মঘটটা যে কি ঢপের ধর্মঘট কি বলবো, মোটামুটি সবই গাড়ি ঘোড়া চলছিল, মাঝখান থেকে আমাদের প্ল্যান ড্রপ করতে হলো। চলছিল কিন্তু কমার্শিয়াল গাড়িতে চলতে দিল না, আমি তো বেরিয়েছিলাম গাড়ি করে, কই পেলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বুঝতে পেরেছি। তো যাই হোক সব মিলিয়ে ওইখানে একটা দিন, তবে যাই হোক মানে পল্টন বাজার মার্কেটটা আমরা ঘুরেছি। ওই ভিডিওটা অলরেডি এসে গেছে চ্যানেলে, আপনারা যারা এখনও দেখেননি রিকোয়েস্ট করবো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো এই হলো ব্যাপার। আর চেরাপুঞ্জি প্ল্যান করলে ওই যে যেটা বললাম 2 night 3 days কনভিনিয়েন্ট হবে, পুরো সব কিছু কভার করার।